স্বাগত স্পোর্টস ইনসাইটে বিশ্বকাপ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে। বুঝেই গেছেন বিশেষ আয়োজনটি কেন। আমাদের সঙ্গে উৎপল শুভ্র আছেন এবং থাকবেন বিশ্বকাপ শেষ হওয়া অবধি। আর বিশ্বকাপ শুরু হয়েছে অনেক দিন, প্রায় 15 দিনের মাথায় আমরা উৎপল শুভ্রকে পেয়েছি। যারা আসলে খেলা দেখেন, খেলা বোঝেন, খেলার মধ্যে মত্ত থাকেন, তাদের কাছে আসলে উৎপল শুভ্র নামটি নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। যদিও টেলিভিশনের ব্যাপারে তার ঘোরতর আপত্তি, সে কারণে তিনি টেলিভিশনে খুব একটা চেহারা দেখাতে চান না আসলে। এবং এখনো পর্যন্ত 6টি বিশ্বকাপ তিনি কাভার করেছেন। এবারই প্রথম খেলা দেখছেন খুব মজা করে। আর বিশ্বকাপ শুরু হওয়ার 15 দিন পরে কেন, এই 15 দিন আসলে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হলো তাকে টেলিভিশনের সামনে আনবার জন্য। সেই কারণেই দেরি। দর্শক, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে উৎপল শুভ্রের সঙ্গে বিশ্বকাপ এই আয়োজনটি শুরু করতে আমাদের 15টি দিন লাগলো। শুভ্রর সাথে ফাঁকে ফাঁকে অনেক কথা হবে, শুভ্র বিষয়ে কথা হবে, কিন্তু তার আগে একটু শুভ্র, আমার যে স্টেটমেন্ট, আমি যেটা বললাম যে 15 দিন লাগলো, এটার কি আপনি সাপোর্ট করবেন নাকি? এটা কিছুটা দায়িত্ব আমার আছেই আসলে। প্রাথমিক পরিকল্পনাটা ছিল যে শুরুর দিন থেকেই এটা করার। কিছুটা আমার অসুস্থতা, কিছুটা টেলিভিশনের ভয়। যেমন আপনি রাস্তায় বেরোলে যেটা হয় যে লোকজনের ভিড় জমে যায়, লোকজন বারবার তাকায়, আমি ঠিক এই জিনিসটা খুব এনজয় করি না, যে রাস্তায় বেরোলে লোকজন চিনবে, মানে একটা নিজের মতো থাকতে পারবো না। মানে আমি কিন্তু নিশ্চিত বাংলাদেশের মানে প্রায় সব মানুষই খেলা পছন্দ করে, ক্রিকেট তো আছেই, আর প্রায় সবাই উৎপল শুভ্র নামটির সঙ্গে পরিচিত। তারপরেও উৎপল শুভ্র আমাদের সঙ্গে এবার খেলা দেখছেন এবং অনেকেরই কিন্তু আকাঙ্ক্ষা থাকে। মানে আমি দেখেছি যে ছোটদের অনেকের আকাঙ্ক্ষা আছে উৎপল শুভ্রর সাথে যদি খেলা দেখতে পারতাম। তো এই কারণেই আসলে শিরোনামটি আমরা উৎপল শুভ্রর সঙ্গে বিশ্বকাপ, আমরা একটু করে খেলাও দেখব। অনুষ্ঠানটি শুরুর আগে আমরা খেলা দেখেছি, খেলা যখন বিরতি ব্রেক থাকবে তখন আমরা এই আলোচনাগুলো করব। খেলা দেখতে কেমন লেগেছে সেটা করব। আর অনেকে যারা বেশি খেলা বোঝেন সেরকম উপস্থাপক আসলে আপনারা এখানে পাবেন না। আমরা শুধু লে পার্সন যারা একেবারে খেলাটাকে খেলার মতন করে, ও আচ্ছা খেলা হচ্ছে, কয় রান হচ্ছে, এরকম একেবারে সরল প্রশ্ন এবং সরল আনন্দ নিয়ে থাকতে চাই, সেরকম প্রেজেন্টাররাই এই অনুষ্ঠানে উৎপল শুভ্রের সঙ্গে থাকবেন। মূলত এটি উৎপল শুভ্রের অনুষ্ঠান। আর আপনারা যারা উৎপল শুভ্রকে অনেক কঠিন খেলা নিয়ে প্রশ্ন করতে চান, তারা স্ক্রিনের উপরে যে নম্বরটি দেখছেন 0173305630, এই নাম্বারটি আপনাদের অনেকেরই মুখস্থ। এটিএন নিউজের নিয়মিত যারা ফোন করেন, এটা হান্টিং নাম্বার, অনেকগুলো নম্বর এখানে আছে। এই নাম্বারটিতে একটি নাম্বারে ফোন করলেই স্টুডিওতে ঢুকে যাবেন, সরাসরি উৎপল শুভ্রর সঙ্গে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আমি একটু অন্যরকম প্রশ্নে যাই। শুভ্র, খেলা দেখতে কেমন লাগছে এবার? মানে অন্য সময়ও খেলা দেখেন, এবারে খেলা দেখেন, অসাধারণ। পার্থক্যটা কি? অসাধারণ, মানে অসাধারণ এই অর্থে যে ওইভাবে হিসাব করে যদি বলি, 32 বছর পর দর্শক হিসেবে বিশ্বকাপ দেখছি। আমি সর্বশেষ একদম নির্ভেজাল দর্শক হিসেবে বিশ্বকাপ দেখেছি 1987। সেটাও নির্ভেজাল বলা যাবে না, কারণ তখন আমি ছাত্র এবং পড়াশোনার চাপ ছিল, হয়তো খেলার দিন পরীক্ষা পড়ে যেত। কিন্তু প্রায় 30 বছর শুধুমাত্র পেশাগত কারণেই আপনি, হ্যাঁ, এবং কভার করতে গিয়ে খেলা দেখা, সেইটা। আর অনেক বাচ্চারা আর কি মানে উইশ করে, আচ্ছা উৎপল শুভ্রর সঙ্গে যাতে দেখতে পারতাম। মানে ওরা অনেকটা কল্পনার মধ্যে থাকে যে কাছে থেকে দেখছেন, পাশে এসে কখনো টেন্ডুলকার এসে আপনার ঘাড়ে হাত দিয়ে গেল, সেই সব অভিজ্ঞতা হয়। একটু বাড়াবাড়ি অবশ্য, টেন্ডুলকার কোনোদিন আমার ঘাড়ে হাত দিবে না, এটা একটু বেশি। যেটা হয়েছে যে ধরেন 15টির উপরে বই, নানান বইতে নানান রকমের স্মৃতি, ক্রিকেট নিয়েই তো 13টি বই, সেখানে তো অনেকের কথাই আছে। 30 বছরের সাংবাদিকতা মানে জীবনে কাছাকাছি এরকম অভিজ্ঞতা তো আপনার বইতেই আছে, মানে আপনার স্মৃতিচারণের মধ্যেই আছে না। সেটা যেটা হয় কি আসলে, মানে যারা সেই অর্থে কি যারা সত্যিকার অর্থে ক্রিকেটের সুপারস্টার গত 2-3 দশকের, তাদের সবার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে। সাক্ষাৎকার নেওয়ার একটা নেশা আমার আছে, সেটা এবং একেবারে ব্যক্তিগত বন্ধুত্বের মতো। অনেকে ব্যক্তিগত বন্ধুত্ব খুব বেশি খেলোয়াড়ের সঙ্গে হয়েছে, সেটা আসলে দাবি করলে বাড়াবাড়ি হবে। যেটা হয় আসলে সুপারস্টার একটু অন্যরকম হয়, তাদের সঙ্গে বন্ধুত্ব তার এরকম হয়েছে যে
আগের দিন হয়তো আমি তার সঙ্গে আধা ঘন্টা কথা বললাম, পরদিন দেখা হলো সে আমাকে চিনলই না, এবং এটা এক্সপেক্টেড, এটা খুব অস্বাভাবিক কিছু না। আবার পেশাগত কারণে মানে আসলে সুপারস্টারদের বন্ধু ভাবাটা ঠিক নয়, এটা একজন জার্নালিস্টের অভিজ্ঞতা হ্যাঁ, থেকে আপনি সেটা আমি বলছেন। মনে করি যে সাংবাদিক এবং খেলোয়াড়দের ভিতরে অন্য, আপনি তেন্ডুলকার বললেন, ব্রায়ান লারার সঙ্গে যেমন আমার অনেক রকম অভিজ্ঞতা আছে, মানে ভালো মন্দ দুই রকমই, মন্দই বেশি। লারা ইন্টারভিউর মাঝখান থেকে উঠে চলে গেছেন আমার কোশ্চেন শুনে, তারপরেও আবার ইন্টারভিউ দিয়েছেন। তো আর এটা তো বলছি বাইরের কথা, আমাদের দেশের প্লেয়ার খেলোয়াড়দের সঙ্গেও তো ধরেন আরো বেশি। লারা হয়তো, লারাকে নিয়ে আমি কি লিখলাম লারা তো আর খবর রাখে না, কিন্তু আমাদের দেশে ন্যাচারালি সাকিবকে নিয়ে আমি কি কিন্তু লিখলাম। তারপরে এটাও তো একটা গল্প, লারার মতন একজন প্লেয়ার আপনাকে পার্সোনালি চেনেন, উনি রাগ করে অভিমান করে উঠে যাচ্ছেন তার ইন্টারভিউ থেকে, এটাও তো মানে আমি জানি না বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা যদি ব্যক্তি হিসেবে বলি, আমরা উৎপল শুভ্রকে আমাদের সময়কার লেজেন্ড হিসেবেই তো দেখি এই লেখালেখির বিষয়টিতে। আর সেক্ষেত্রে এত বড় বড় স্পোর্টসের লেজেন্ডদেরকে আপনি মিট করেছেন, শুধুমাত্র কি ক্রিকেট, অন্যান্য? হ্যাঁ, আমি 3টা অলিম্পিক কভার করেছি, 2টা ওয়ার্ল্ড কাপ ফুটবল কভার করেছি। ওইটা যদি বলেন, আমি যখন সাংবাদিকতায় আসি, ওটা তো আপনার সঙ্গে আমাদের একই সঙ্গে শুরু, সেই আজকের কাগজে যদি আমি বলি 91 সালে। এর আগে তো আমি 2 বছর করেছি এটা শখের লেখালেখি। প্রফেশনাল সাংবাদিকতা 91 থেকে শুরু, তো তখন এটা আমি কল্পনাও করিনি। তো সেটা যদি সেই জায়গা থেকে যদি বলি, আসলে জীবনে অনেক কিছু পেয়েছি, কারণ যেহেতু খেলা ভালোবাসি, এবং আপনি যে ফ্যানদের কথা বললেন যারা আমার সঙ্গে বসে খেলা দেখতে চায়, আমি নিজে তো ফ্যানই ছিলাম। আমার মনে আছে 94-এ আমি শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে প্রচুর ইন্টারভিউ করলাম। তো ওয়াসিম আকরামের সামনে গিয়ে ইন্টারভিউ অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করে ইন্টারভিউ করতে বসলাম। তো ওয়াসিম আকরাম 5-10 মিনিট পরে বললেন, কি ব্যাপার তোমার, এরকম লাগছে কেন? বা তেন্ডুলকারের ক্ষেত্রে কি ঘটনা, কারণ তাদেরকে প্রথম যখন আমি দেখি তখন তো আমিও আসলে যত না সাংবাদিক তার চেয়ে বেশি ফ্যান। পরে না আস্তে আস্তে প্রফেশনালিজম আসছে, ওদের হয়তো খুব কঠিন কঠিন প্রশ্ন করেছে, মানে এমনই কঠিন যে লারা উঠে চলে গেল। লারার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছে, তার পরবর্তীতে আবারও তো আপনার সামনে ইন্টারভিউ সামনে এসছে। শুভ্র, আমার খুব জানতে ইচ্ছা করে, আমরা যখন খেলা দেখি, মানে আমি ঠিক না, আমি বললাম আমি খেলাটা খেলার মতন করেই দেখি, আমি আনন্দ নেবার জন্য দেখি, কিন্তু অনেকে যারা দেখেন এমন মগ্ন হয়ে যান, এবং এখন ফেসবুকের যুগে সেই মগ্নতার কিছুটা ছোঁয়া আমরা পাই, যে অমুক অমুককে বাদ দিলে হতো, মানে বিশেষ করে বাংলাদেশ টিম নিয়ে, কেন আসলে মাশরাফি একে দিয়ে খেলাচ্ছে, মাশরাফির নিজের ফর্ম আছে কিনা ইত্যাদি। নিশ্চয়ই আপনার বন্ধুরা, মানে আমরা যারা চিনি বা আরও অন্য যারা চেনে, ওই আমজনতার অনেক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হবার এখনো অতটা অভিজ্ঞতা হয়তো বা নেই, কিন্তু এরকম করে বলে না যে শুভ্র তুমি তো ছিলা, তুমি বললা না যে কেন মাশরাফি এই কাজটা করলো, মাশরাফির এবার মানে টিমের অমুককে নামানো, সৌম্যকে কেন নামালো, তখন কেন রুবেলকে কেন নিল না, এই জাতীয় যে মানে ধরেন মনে হয় যে ওনারাই সব ডিজাইন করতে পারে। এবং যেহেতু আপনি থাকেন, মানে মাঠে থাকেন, খেলায় কখনো জিতি আমরা, কখনো হারি, তখন একদম ক্লোজ ফ্রেন্ডরা এই ধরনের অদ্ভুত প্রশ্ন, মানে তুমি কোনো পরামর্শ দিলা না? অনেকে মানুষের কোনো ধারণাই নাই আসলে যে খেলোয়াড়দের সঙ্গে আমরা কতটা বিচ্ছিন্ন থাকি। খেলোয়াড়রা ড্রেসিং রুমে থাকেন, আমরা প্রেস বক্সে থাকি, আমাদের ড্রেসিং রুমের প্রবেশাধিকার নেই। আমার মনে আছে বাংলাদেশে কোনো একটা খেলা হচ্ছিল, কেউ একজন উত্তেজিত হয়ে ফোন করলো, আপনি আপনি যেটা বললেন ঠিক এই ধরনের একটা প্রশ্ন। এখন তো এর বদলে একে পাঠানো হচ্ছে, আপনি কেন মাশরাফিকে বলেন না কেন? আমি যে মাশরাফির সঙ্গে চাইলেও তখন যোগাযোগ করতে পারবো না। আর আমার যদি ওইটা বলেন যে যোগাযোগ করার সুযোগ থাকলেও হয়তো আমি করতাম না, কারণ আমি সারা জীবন সাংবাদিকতার একটা জায়গায় গিয়ে আমি জানি যে কোথায় আমার সীমানাটা। না, কিন্তু আপনি বললে কি শুনতো, মানে সীমানা যাই বললাম, আমি বলি যে শুদ্ধবাদী সাংবাদিক। আমি যদি বলি যে শুনতো, মনে হবে যে আমি নিজেকে বড় করছি, আর যদি এখন বলি যে শুনতো না, এটা তো আমি জানি না, কারণ আমি বলতামই না, কারণ হচ্ছে এটা তার জায়গা। আচ্ছা, এখন বলতে পারেন যে আপনাদের সুবিধা হচ্ছে এটা যে মাশরাফি যখন সব শেষ করবে তখন আমি বলবো এটা ভুল ছিল। এটা সাংবাদিকদের একটা সুবিধা থাকে এই ঘটনা ঘটে যাওয়ার পরে। এমনিতে ন্যাচারালি আমি যদি বাংলাদেশি খেলোয়াড়দের কথা বলি, তাদের সঙ্গে তো খেলার আগে পরে অনেক সময় শুধুমাত্র পেশাগত কারণের বাইরেও অনেক কথাবার্তা হয়, মেলামেশা হয়, আড্ডা হয়, এবং সত্যিকার অর্থে সাংবাদিকতার এটাও একটা বোধহয় বড় জিনিস যে কতটুকু লেখা যাবে কতটুকু লেখা যাবে না। কাজেই ওইসব কথা তো হয়, কিন্তু এটা এমন না যে তাদেরকে আমি ঠিক ক্রিকেটিং সাজেশন কেউ যদি না চায়। আমি বলছি যে আমরা তো অনেক পাগল, না সেটা তো বাংলাদেশে এখন সবাই
সবাই অধিনায়ক, সবাই কোচ। হ্যাঁ, এবং তো এটা সব আমরা জানি। হ্যাঁ, এটা ক্রিকেট নিয়ে উন্মাদনা একটা কারণ। আরেকটা কারণ বোধহয় এই যে এইসব সোশ্যাল মিডিয়াটা। আপনি যদি মনে করেন যে আমাদের দেশে এখন যেটা ক্রিকেট, একটা সময় আবহাওয়া নিয়ে ফুটবল নিয়ে এটা ছিল, তখন কি হতো? তখন হয়তো আমরা পাড়ার দোকানের আড্ডাতে কিন্তু এই কথাগুলোই বলতাম, চায়ের দোকানে এই কথাগুলোই বলতাম, বাড়িতেও কিন্তু এই আলোচনাই হতো, কিন্তু সেটা একটা নির্দিষ্ট গণ্ডিতে থাকতো। এখন কি হতো? আপনার একটা কিছু মনে হয়েছে, আপনি ফেসবুকে দিয়ে দিয়েছেন, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা না, হচ্ছে। দুর্ভাগ্য আসলে ওইটা যে পাড়ার ওই আড্ডা, বটতলার ওই আড্ডায় বসে তো আর আমরা অ্যাকচুয়ালি তো মানে একটা গ্যাদারিং এর মধ্যে বসে তো আর খেলা আজকাল দেখি না, খুব কমই। একা একা দেখি, তার সঙ্গে ভার্চুয়ালি কেউ থাকে আর কি। আমি একটু জানতে চাই বাংলাদেশের খেলা, মানে মানে এই যে বৃষ্টি, আজকে নানান রকমের, আজকেও দেখছি যে ফেসবুকে মানে সুইমিং পুলে ক্রিকেট খেলা হচ্ছে, এরকম অনেক অদ্ভুত অদ্ভুত, মানে মাঠটাই পুরা বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টি কি এবার খেলছে নাকি? কিছুটা তো মানে তাই। কয় নাম্বার মানে বৃষ্টির আপনি টিম যদি- নাম্বার কত? আপনি যদি বলেন, আমি তো কালকে একটা মজার পয়েন্ট তালিকা দেখলাম, যে পয়েন্ট তালিকা বৃষ্টির তো কাল পর্যন্ত, কালকে তো ম্যাচ হলো 4 দিনে 3টা ম্যাচ ভেসে যাওয়ার পরে কালকে হলো, আজকেও খেলা হচ্ছে। আজকে বোধহয় একটা খেলা বন্ধ আছে, ওই যে দেখাচ্ছে এখানে, দেখেন মজার। তো ওখানে দেখালো যে পয়েন্ট তালিকায় 4 খেলায় 4টাতেই জিতে বৃষ্টি আছে সবার উপরে, মানে মোটামুটি। হ্যাঁ। তো এটা খুবই, পয়েন্ট তালিকার শীর্ষে এটা ইনফ্যাক্ট আমি যদি বলি, চ্যাম্পিয়ন খেলার সময় কি আবার তারা আবার আসবে কি? না, এখন তো এই ধারাটা আশা করি চলবে না, কারণ হচ্ছে এখন পর্যন্ত যেটা হয়েছে এটা একদমই মানে আনপ্রেসিডেন্টেড। মানে আপনি যদি দেখেন আগের 11টা বিশ্বকাপে একটাও বল হয়নি, মানে টসই হতে পারেনি, এরকম ম্যাচ ছিল মাত্র 2টো। এখন এই ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যে এরকম ম্যাচ হয়ে গেছে 3টা, এবং আরেকটা ম্যাচ মাত্র শুরু হয়েছিল, 4টা ম্যাচ অলরেডি এক অর্থে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এবং কোনো বিশ্বকাপে কখনো 2টোর বেশি ম্যাচ এরকম হয়নি ভাগাভাগি। আর যেটা টস হতে পারলো না 3টা ম্যাচ, বললাম যে আগের যে 2টা ম্যাচ আছে মধ্যে কিন্তু বাংলাদেশ ছিল। তো যেটা হয় আর কি বৃষ্টির কারণে, যে কারো মন খারাপ হয়, কারো মন ভালো হয়, কখনো কখনো হয় কি যে দুটো দল খেললে কাছাকাছি শক্তির হলে দুটো দলেরই মনে হয় হয়তো আমরা জিততাম। যেমন বাংলাদেশের যে গত ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা ভেসে গেল ব্রিসবেনে, বাংলাদেশের প্লেয়াররা উপর দিয়ে অনেক কথা বলেছে, হ্যাঁ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগটা হারালাম, আমাদের খুব মন খারাপ। আমার মনে হয় মনের কথা ছিল, কারণ ব্রিসবেনে বৃষ্টিতে উইকেট ঢাকা ছিল, এবং অস্ট্রেলিয়ার ওই ফাস্ট বোলিংয়ের এগেনস্টে ব্রিসবেনের গ্যাবাতে উইকেট অনেক ফাস্ট। তো ওই একটা পয়েন্ট পেয়ে কিন্তু আমরা খুবই আসলে মনে মনে খুশি ছিলাম, এবং অস্ট্রেলিয়া মন খারাপ ছিল। তো এইবার আসলে বৃষ্টিতে সবচেয়ে বড় যেটাই মনে করি সমস্যা হবে, যে শুরুর দিকে যে হিসাব নিকাশটা আমরা করেছিলাম যে 6টা ম্যাচ জিতলে কেউ যেতে পারবে সেমিফাইনালে, 5টা জিতলেও চান্স আছে, এখন পুরো জিনিসটা এমন গুলমেলে হয়ে গেছে আপনার প্রেডিক্ট করা খুব মুশকিল। যে কারণ শ্রীলঙ্কা ধরেন, প্রেডিক্টের চেয়ে বড় কথা যে এটার সঙ্গে মানে একটা হলো যে ক্রিকেটে যারা জানেন এবং এই নিয়ম কানুনগুলো জানেন, আপনি দীর্ঘ প্রায় 30 বছর ধরে দেখে জেনে শুনে এগুলো বলছেন। আর হলো না জানা অথবা আমরা সব জানতারা, তাদের একটা হিসাব নিকাশ। এই জুন মাসে কেন ক্রিকেট খেলা দিতে হবে, ওয়ার্ল্ড কাপের টাইমিংটা করতে হবে, সেটা নিয়ে নানা রকমের থিওরি অ্যান্টি থিওরি হচ্ছে। সেখানে যখন নাকি আপনি একটা নির্লিপ্ত জায়গা থেকে যে এটাই নিয়ম, এইভাবেই হয়, মানে যেটা আপনার জার্নালিজম আপনাকে পারমিট করে। এই প্রশ্নটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে না, কেন, আমি বলছি তখন যখন আপনি লেখেন এবং প্রকাশিত হয়, তখন আজকাল তো নানা রকমের কমেন্টের তো সুযোগ রয়েছে, কমেন্টে কতগুলো গালাগাল খান। এবং না এই বিশ্বকাপে তো খুব নিয়মিত লিখছি না বলে গালাগাল খাচ্ছি না, ওটা তো আছে, ওটা তো দেখা যাচ্ছে। মাশরাফির সঙ্গে হয়তো আমি বসে আড্ডা মারছি, এদিকে মাশরাফিকে দল থেকে বাদ দেওয়ার জন্য আমি উঠে পড়ে লেগেছি বলে ফেসবুকে সয়লাভ হয়ে গেছে, আমরা দুজন মিলে একসঙ্গে হয়তো দেখছি। সেগুলো তো আপনি আরো ভালো বুঝবেন, যে টেলিভিশনে আরো এগুলো বেশি হয় রিয়াকশন। ওইটাই না, আমার যেটা লাগছে যে জুনের ব্যাপারটা, ওইটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে কথাটা, কারণ বিশ্বকাপ ইংল্যান্ডে এর আগেও 4টা হয়েছে, এবং সর্বশেষ যে বিশ্বকাপটা হয়েছে সেটা কিন্তু মে মাসে শুরু হয়ে জুন মাসে শেষ হয়ে গিয়েছিল, এবং ওদের সামারটাই হয়। মনে হয় এটা একটা দুর্ভাগ্য, এটা হতেই পারে, এবং এই জন্য ইংল্যান্ডে খেলা হওয়া উচিত না জিনিসটাকে। ম্যাচ নিয়ে কিন্তু তুমুল, মানে ইন্ডিয়া পাকিস্তান এবং তারপরে বাংলাদেশ। আমি একটু ওই চিরপ্রতিদ্বন্দ্বী, মানে ক্রিকেট মানেই মানে এইখানেই এই দিকে আমরা এশিয়াতে, সাউথ এশিয়াতে, মানে ক্রিকেট মানে আমাদের বিশ্বকাপের ম্যাচটা মোটামুটি দেখা হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তান যেদিন থাকে। আমি একটু উৎপল শুভ্রের মানে এটা নিয়ে উন্মাদনা, এটা আমাদের বাংলাদেশের কথা যদি বলেন, এখন আর সেটা নাই। এখন বাংলাদেশ এটাই বলছি যে আগে ধরেন আমরা যখন নিজেরা খেলতাম না, আমরা যখন বাংলাদেশ স্ট্যাটাস পাইনি, 99 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলতে গেলাম আমরা, এর আগে তো ন্যাচারালি আবহাওয়া মডার্নের মতো ভারত পাকিস্তান বাংলাদেশ 2 ভাগ হয়ে যেত।
তো এখন এবং আসলে অনেক মারামারি আমরা পত্রিকায় নিউজও করতাম যে এই এখন আসলে সাপোর্টারদের এটা ওই দুই দেশেরই ব্যাপার, সত্যি কথা যেটা বললে। এখন হয়তো মানুষ যারা ক্রিকেট ভালোবাসে তারা হয়তো আগ্রহ নিয়ে তাকাবে, কিন্তু জিনিসটা এখন জীবন মরণ আমাদের কাছে আর নাই। ওদের কাছে খুবই জীবন মরণ, সেটা আপনি টেলিভিশনের বিজ্ঞাপনগুলো দেখলে বুঝতে পারছেন, যেখানে কখনো কখনো সীমাও ছাড়িয়ে যাচ্ছে, এটা সবসময় হয় ওদের দেশে। মানে নতুন আরেকটা কি খেলার বাইরেও কি আরেকটা খেলা শুরু হয়েছে, মাইন্ড গেম একটা? এটা তো ইন্ডিয়া পাকিস্তানের চিরন্তন না ধরনের। চিরন্তন সেটা কি, মানে আপনি আমাদের সময়কার কথা বললেন, কিন্তু আজকাল বোধহয় মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানানভাবে এই ধরনের এক ধরনের একটা জিঙ্গুইজম, একটা যুদ্ধের মতো আবহ তৈরি করা। এটা কিন্তু আপনি, আমার খেয়াল আছে 2011 সালে ইন্ডিয়া পাকিস্তান খেলা চণ্ডীগড়ে সেমিফাইনাল। এর আগে ইন্ডিয়ান টেলিভিশনে পাকিস্তান টেলিভিশন যেহেতু অত পাওয়ারফুল না, অত আমরা পাইও না, এখানে আমরা ইন্ডিয়ান টিভিতে বেশি দেখতে পাই। তো ওটাতে মানে পিছনে গোলা বারুদ গোলাগুলির শব্দ হচ্ছে এরকম আছে। আর যেটা হয় ওই 99 বিশ্বকাপের আগে যেটা হলো ইংল্যান্ডের সর্বশেষ যে বিশ্বকাপ, ওইটা ঠিক আগে সম্ভবত কার্গিল ছিল, কার্গিলে একটা যুদ্ধ হয়েছিল। এইবারও কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ছিল, তখন তো ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে খেলবে কি খেলবে না। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে এটা যে দুই দেশের পলিটিক্যাল রিলেশনটা এরকম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। একটা ইংল্যান্ডের প্লেয়ার কোনোভাবেই অস্ট্রেলিয়ার কাছে হারতে চায় না, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে হারতে চায় না, তাদের জীবনে স্বপ্নই থাকে এসে যে ভালো করে। হাতে ওই যে ধোনির হাতে যে গ্লাভসের মধ্যে সে ত্রিশূলের ছবি নিয়ে, সেটা নিয়ে কত রকমের মানে ডেলিভারিটলিও তো আলোচনায় আসার জন্য অনেক কিছু হ্যাঁ, সেটা তো হয়। এখন তো অবারিত দ্বার, আপনি চাইলেই যে কোনো কিছু বলতে পারেন, চাইলে যে কোনো কিছু করতে পারেন সোশ্যাল মিডিয়ার কারণে। আর টেলিভিশনগুলো একটা চক্করের মতো, মানুষ এটা চায় বলে তারা দেয়, আবার টেলিভিশনগুলো দিচ্ছে বলে মানুষের মধ্যে এই মানে এইগুলা উন্মাদনাগুলো আরো বেশি বেড়ে যাচ্ছে। তা আমার মনে ইন্ডিয়া পাকিস্তান আমাদের কি আসে যায়, আমরা ইন্ডিয়া পাকিস্তান দর্শকের মতো দেখব। আসে যায় হিসাবটা আমি জানতে চাই, আমি মানে আপনার কাছ থেকে সবাই আসলে হিসাবই জানতে চাইবে। আচ্ছা, পাকিস্তান জিতলে কি হবে? অ্যাকাউন্টেন্ট। পাকিস্তান জিতলে কি হবে? বাংলাদেশ খেলতে নামলে আমরা আমাদের কতখানি শক্তি আছে, আমরা কতটুকু পারবো? ইন্ডিয়া জিতলে কি হবে? এই যে পয়েন্ট ইত্যাদি, কোন র্যাঙ্কে পড়বে ইত্যাদি। ইন্ডিয়া পাকিস্তান একটা মজার জিনিস বলি, যে আমি যদি বিশ্বকাপের কথা বলি, বিশ্বকাপে তো আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহী থাকার কথা না। কেন জানেন? এটা হচ্ছে যে বিশ্বকাপে কোনোদিন পাকিস্তান ইন্ডিয়াকে হারাতে পারেনি। আচ্ছা, তো এটা একটা অদ্ভুত জিনিস, বিশ্বকাপের আগে পাকিস্তান ইন্ডিয়াকে হারাচ্ছে, পরে হারাচ্ছে, অন্য টুর্নামেন্ট হারাচ্ছে, কিন্তু বিশ্বকাপের রেকর্ডটা হচ্ছে 6-0। আচ্ছা, তো এইটা একটা ক্রিকেট না শুধু, আমি বলবো যে খেলাধুলার একটা অদ্ভুত একটা রহস্য হয়ে আছে এটা। তো সেইখানে হিসাব করলে তো ভারত অবধারিত ফেভারিট। আর আমাদের পয়েন্ট অফ ভিউ, মানে আমাদের বলতে বাংলাদেশের পয়েন্ট অফ দুইটা ভিউ, দল হিসেবে বলি যে ভারত বা পাকিস্তান না বলি যে কালকে পাকিস্তানের পয়েন্ট যদি 3 হয় আর ওইটার হিসাবটা যদি আপনি ওয়াইডলি খুব মানে আপনি যদি খুব বড় পরিসরে চিন্তা করেন, দেখেন বিশ্বকাপ শুরুর আগে বা এখনো আমরা যদি বলি সেমিফাইনালে কোন দলগুলো সম্ভাবনা বেশি, আপনি 100 জনকে জিজ্ঞেস করলে আমার ধারণা 100 জনই বলবে, 99 জন তো বলবেই, 100 জনও বলতে পারে যে ইংল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই তিনটা দল সেমিফাইনাল না উঠলে এটা মানে এটা অঘটন হবে। তাহলে কি হলো, তাহলে জায়গা বাকি থাকলো একটা। তো একটা জায়গার জন্য কারা কারা লড়ছে? বাংলাদেশ, যদি আমরা ন্যাশনালি বাংলাদেশে সেমিফাইনাল একটা স্বপ্ন নিয়ে গেছে, বাংলাদেশ আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, নিউজিল্যান্ড আছে। ইন্টারেস্টিং হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে এখন পয়েন্ট তালিকা সবার উপরে, নিউজিল্যান্ড আছে, পাকিস্তান আছে। তো আমরা তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে চাইবো যে ওই 3 দল ছাড়া বাকি সব দলগুলো হারুক, কারণ শেষে গিয়ে দেখা যাবে যে বাকি যে 5টা দল, আফগানিস্তানকে যদি মনে করি যে তারা সেমিফাইনালের মানে কোনো নাই, সুযোগ নেই তাদের, সেক্ষেত্রে বাকি 5টা দল থেকে কিন্তু একটা দল যাবে। তার মানে আমাদের আসলে মানে অ্যান্টি ওই 5টা দল, মানে আমরা বাংলাদেশ বনাম সমর্থকের পয়েন্ট অফ ভিউ থেকে যে তাহলে যারা সেমিফাইনালে যাবে তারা যেন সব জিতে, তাহলে বাকি দলগুলো পয়েন্ট পেল না, সেই লাইনে চিন্তা করলে তো মানে হয়তো ভারতের জয় চাইবে মানুষ, যে তাহলে পাকিস্তান আর পাচ্ছে না। এটা আমাদের ইমোশনাল বাঙালি, এবং এখানেই আমাদের খেলা দেখার মজাটাও এখানেই। আমি এটাকে মানে দোষের কিছু দেখছি না, কিন্তু ফাইনালি এত সব করে তো লাভ নেই। বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 3, এবং বাংলাদেশের একটা ম্যাচ বৃষ্টিতে নষ্ট হয়ে গেল। প্রথম ম্যাচটা তো আমি মনে করি স্বপ্নের সূচনা। এটা আপনি বিশ্বকাপের মতো আসরে গিয়ে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা তো হারিয়েছেন, সাউথ আফ্রিকা তখন র্যাঙ্কিং এ 3 নম্বর, আমরা হচ্ছে 7 নম্বর। তার চেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ানডে ইতিহাসেই আমাদের সর্বোচ্চ রান আমরা করে ফেললাম। তো এটা তো একটু মানে গল্পের মতো লাগে, রূপকথার মতো লাগে। হ্যাঁ, মানে সেটা আবার অনেক সময় মানে এটা আমার একদমই ব্যক্তিগত কি বলবো, মানে হয়তো অজ্ঞতার কারণেই, অথবা বেশি ওই যে জিঙ্গোইজম বলেন না, ওইটাও দেশ যখন নাকি একদম তার প্রথম ম্যাচে জিতে যায়, তখন অন্য দেশের হেডলাইন, আমি নিউজ চ্যানেল বলে আমি সব নিউজ চ্যানেলগুলো ফলো করেছি, এবং যখন নাকি বলে আপসেট, মানে বাংলাদেশ জেতাটা যখন নাকি অন্য দেশের হেডলাইনে আপসেট হয়, তখন আমি
সত্যি সত্যি আপসেট হই এবং কিভাবে আমার না দেশকে এই আপসেটটা আমি আবার হচ্ছে কি আমার কি জানি না আমার কাছে আমরা একটু মোটাই কিনা যে আমার হচ্ছে যে ধরেন র্যাঙ্কিং একটা 7 নম্বর দল আর একটা 3 নম্বর দল, তো এক্সপেক্টেড কি যে 3 নম্বর দল জিতবে, র্যাঙ্কিং অনুযায়ী তো আর খেলা হয় না, তারা তো খেলার দরকার ছিল না, প্রথম 4টা দল সেমিফাইনাল খেলা খেলতো। তো খেলা তো আর আমি এটাই সবসময় বলছি যে সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারানো মানে এটা মহা আপসেট না। 2005 সালে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওটা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেটের একটা তারপরে ছিল। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশের যে না এটাই বলছি, কিন্তু তারপরেও তো দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ খেললে বেশিরভাগ সময় দক্ষিণ আফ্রিকা জিতবে বলে আমরা ধরে নিই। তো আপসেট সেই আমরা মনটা ওইভাবে নিয়ে বসা সাউথ আফ্রিকা তো বিরাট ভালো না টিম, সেই অর্থে ভালো বলছি team। যে এটা তো খুব বেশি আপসেট হওয়ার না, কোনো কারণ নেই। সেটাই- আফগানিস্তান যদি আজকে না হারিয়ে না দেয়, না আমি বলছি আপসেট যখন অন্যরা এটাকে আপসেট বলে ফলাও করে মানে তখন বাংলাদেশের মানুষ হিসেবে বুকে খুব বেঁধে। যাই হোক সেই বেদনার জায়গা কিন্তু অনেকেরই একই রকম ছিল। আমরা তারপরে অনেক সময় ইন্ডিয়ার একটু বিপক্ষে চলে গেছি যে ইন্ডিয়া দেখি কি করে, আমরা আপসেট লিখতে পারি কিনা। না আপসেট কি একটা জিনিস হলো যে বাংলাদেশ সবাই জানে যে পৃথিবীতে সব দল জানে যে তাদের দিনে বা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। এই যে ইংল্যান্ড ধরেন ওয়ার্ল্ডের 1 নম্বর টিম, এই ওয়ার্ল্ড কাপের ফেভারিট, বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে জিতেছে, কিন্তু ইংল্যান্ড তো খেলার আগে কোনোভাবেই নিশ্চিত ছিল না তারা জিতবেই, তো সেটা তো আছে। কিন্তু তারপরে তো ন্যাচারালি যখন আপনি ওই মানে অনুমান করা হচ্ছে যে একটা দল আজকে ধরেন শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, শ্রীলঙ্কা জিতলে আচ্ছা, উৎপল শুভ্রকে ফোন করছেন অনেকেই। সর্বনাশ। একটা ফোন নেই, তারপরে বিরতিতে যাব, বিরতির পরে আবার আপনারা যারা লাইনে আছেন অনেকেই কিউতে আছেন তারা নিশ্চয়ই ফোন করবেন। হ্যালো, বিরতির জন্য বোধহয় কেটে গেছে, বিরতির পরে ফিরছি। আপনি যিনি ফোন করেছিলেন আবার চেষ্টা করুন। বিশ্বকাপ উপলক্ষে আমাদের বিশেষ স্পোর্টস ইনসাইট, উৎপল শুভ্রর সঙ্গে বিশ্বকাপ। ভালো জিনিস যত কম হয় ততই ভালো এবং যত দেরিতে হয় ততই বোধহয় কোয়ালিটি ভালো হয়। উৎপল শুভ্রর সঙ্গে আমরা কথা বলছিলাম, এর মধ্যে অনেকেই আপনারা কিন্তু ফোনে মোটামুটি কিউতে আছেন। কে কখন ফোন লাইনটা পাবেন আমি ঠিক নিশ্চিত নই, কথা চালিয়ে যেতে চাই। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে একটু বোধহয় কথা বলতে চাইছিলেন আমার সহকর্মী। আমরা কি ওইটা দেখে নিব কিনা একটু, শুভ্র যেটা বলছিলেন প্রিভিউ, খেলার প্রিভিউটা একটু দেখে নিই। মর্যাদার লড়াই সঙ্গে সারা বিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ভারত পাকিস্তান ম্যাচ শুধু মাঠে নয়, উত্তাপ ছড়ায় 22 গজের বাইরেও। এবারের বিশ্বকাপে হট ফেভারিট টিম ইন্ডিয়া আসর শুরু জয় দিয়ে ধরে রেখেছে সেই ধারা। এরই মধ্যে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে। রোহিত, লোকেশ রাহুল, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব ও হার্দিক পান্ডিয়াদের ব্যাটিং লাইন আপ বিশ্বসেরা। শুধু ইনজুরির কারণে ধাওয়ানে না খেলা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে তাদের। তবে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা নিজেদের সবটুকু দিতে মরিয়া। বোলিংয়ে বুমরা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও চাহালরা যে কোনো দলের জন্য এক একটি আতঙ্কের নাম। সঙ্গে অলরাউন্ড পারফরমেন্সে একাই ব্যবধান গড়ে দিতে পারেন হার্দিক। অন্যদিকে পাকিস্তান নেই স্বস্তিতে, পয়েন্ট টেবিলে অবস্থান তলানিতে। একটি মাত্র জয় স্বাগতিকদের বিপক্ষে, হার 2টি অস্ট্রেলিয়া আর উইন্ডিজের কাছে। পেস ইউনিটটা শক্তিশালী হলেও ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব পিছিয়ে রেখেছে দলকে। এই দুই দল এ যাবৎ মুখোমুখি হয়েছে 131 বার। 73 জয়ের পাশাপাশি 54টিতে হেরে এগিয়ে 92 সালে চ্যাম্পিয়নরা। তবে বর্তমান ফর্ম কিন্তু কথা বলে ভারতের পক্ষেই। আনপ্রেডিক্টেবল বলেই এত আলোচনা পাকিস্তানকে নিয়ে। সারাদিন নয়, থেমে থেমে বৃষ্টি হবে এদিন। পুরো ম্যাচ না হলেও কাটেল ওভারে গড়াতে পারে খেলা। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শুভদেব, আপনার রিপোর্টটা দেখলাম, শুভ্র কিছু বলবেন কিনা? সব তো বলা হয়ে গেছে আসলে, যে ওইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেটা ছিল যে আসলে ভারত পাকিস্তান যদি এত আনপ্রেডিক্টেবল টিম না হতো, যেমন প্রথম ম্যাচে চিন্তা করেন আপনারা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচে একদম উড়ে গেল, মনেই হলো না এই দলটা কোনো কিছু খেলতে পারে।
পরে গিয়ে তারা কাকে হারিয়ে দিল, যেটা ওয়ার্ল্ড কাপের এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ফেভারিট টিম অস্ট্রেলিয়া, তাদের মাটিতে, সরি ইংল্যান্ড। তো এই কারণেই আসলে এত আলোচনা। না হলে আমি যেটা বললাম যে সাম্প্রতিক ফর্ম বলেন, তারপরে বিশ্বকাপের রেকর্ড যেটা 6-0, সেক্ষেত্রে আসলে এটা কোনো ম্যাচ হওয়ার কথা না। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ আসলে এই নিয়ম মেনে চলে না। এই কথাটা ইন্টারেস্টিংলি আমি বেশ কয়েকবার লিখেছি যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ম মেনে চলে না, কিন্তু বিশ্বকাপে এসে আবার নিয়ম মানে। আচ্ছা, কারণ মানে নিয়মটা কি? আপনি নিয়মটা হচ্ছে যে বিশ্বকাপে এসে পাকিস্তান হারবে। আচ্ছা, মানে এটা যে পর্যন্ত চেঞ্জ না হচ্ছে, আপনি ফার্স্ট এই দুই দল আমার মনে হয় 1992 সালে ফার্স্ট মিট করেছে, 92। মানে এটা নিয়ম, এটা প্রেডিকশন বলেন না? হ্যাঁ, এটা অদ্ভুত একটা টাইপ। মানে আমি বললাম না, আমি আবারও না রিপিট করছি না, এটা প্রেডিকশন না, ম্যাককালামের মতো না। না না না, ম্যাককালাম নিয়ে আমি পরে কথা বলছি, আর কি ম্যাককালাম নিয়ে কথা আছে আমার। তো এটা হচ্ছে যে এই পর্যন্ত 6টা ম্যাচ হয়েছে, এবং 6টা ম্যাচের আগে পরে প্রতিবারই যে এখনকার বর্তমান ফর্ম অনুযায়ী ভারত অনেক আগানো পাকিস্তানের চেয়ে, গত কিছুদিনের পারফরমেন্স অনুযায়ী। কিন্তু অনেক বিশ্বকাপের আগে কিন্তু তা ছিল না। দেখা যাচ্ছিল বিশ্বকাপের আগেও হয়তো পাকিস্তান জিতেছে বা পরেও জিতেছে, কিন্তু বিশ্বকাপে গিয়ে ঠিকই হেরেছে। এই কারণে আমি বলছি, কিন্তু এই নিয়মটা যে পর্যন্ত চেঞ্জ না হবে, বিশ্বকাপে ভারতকে অবধারিত ফেভারিট ধরতে মানে হবে। আমরা একটু সেফ সাইডে থাকার জন্য দর্শকদের কাছে আবারও একটু আরেকবার রিপিট করছি, এটি উৎপল শুভ্র তার দীর্ঘদিন এই ক্রীড়া সাংবাদিকতা বা এই কাভার করার, ক্রিকেট কাভার করার অভিজ্ঞতা থেকে এটাকে নিয়ম বলেছেন, যে বিশ্বকাপে কোট আনকোট নিয়ম বলেছেন, যেহেতু এটাই হয়ে আসছে এতদিন। হ্যাঁ, মানে এটাকে প্রেডিকশন বলে, অথবা অনেক সময় আমাদের এই কথাবার্তার এইটুকু অংশ নিয়ে অনেক সময় ট্রল করে আপনারা নানানভাবে এটাকে কি বলবো, বিভ্রান্তি ছড়াতে পারেন। না ছড়ালেই ভালো হয়। এটা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, একজন না, এটা তো রেকর্ড, এটা আমার অভিজ্ঞতাও না, এটা হচ্ছে যে দর্শকরাও জানে যে রেকর্ড হচ্ছে বিশ্বকাপে পাকিস্তান কখনোই ভারতকে হারাতে পারে। এটা না হারানো পর্যন্ত তো এই রেকর্ড থাকবে। আর আমি তো মানে যদিও তার পরের দিন বাংলাদেশের খেলা, একটু খুব ছোট্ট করে জেনে নিতে চাই, সময়ও খুব একটা বেশি নেই, আমরা ফোন নেব না, অনেক দর্শক আছেন। প্রতিদিনই উৎপল শুভ্র এই সময় আমাদের সঙ্গে থাকবেন, অর্থাৎ যখন খেলার মাঝামাঝি যখন ব্রেক হচ্ছে, সেই ব্রেকের টাইমে উৎপল শুভ্রর সঙ্গে বিশ্বকাপ। আপনারা এই সময় ফোনে যোগাযোগ করতে পারেন, এটি নিউজের ফোন করে উৎপল শুভ্রর কাছ থেকে শুনে নিতে পারেন, এবং এখন থেকে প্রতিদিনই। শুভ্র, আমি একটু বাংলাদেশের খেলা নিয়ে একটু জানতে চাই, যদিও পরশু না, বাংলাদেশ তো সমীকরণটা পরিষ্কার, এবং এটা অনেক কঠিন, সত্যি কথা যেটা। কারণ পরশুদিন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা। এই ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পাকিস্তানের মতো দল, মানে যেদিন ওরা খেলবে সেদিন মনে হবে মানে পৃথিবীর কোনো দলই কোনো ব্যাপার না, কিন্তু সেই দলই গতকালই তো কী অবস্থা হয়ে গেল। তো ওদের ভয়টা হচ্ছে ওদের দলে অনেক হার্ড হিটার আছে, যদি কোনো দিন কারো তাদের দিন হয়ে যায়, এটা খুব ডিফিকাল্ট কন্টেন্ট করা, এবং খেলাটা হবে টনটনে, মাঠটা খুব ছোট। কিন্তু আমাদের মানে শক্তিটা নিয়ে যদি আমাদেরকে একটু আশাবাদী করেন। হ্যাঁ, আমাদের ওইটাই বলছি যে এটা হচ্ছে ওদের নিয়ে ভয়টা, আবার ওদের নিয়ে আশাটা হচ্ছে ওইটাই যে ওয়েস্ট ইন্ডিজ ওরা নিজেরাও জানে না আসলে মাঠে নেমে কোন দিন কিভাবে খেলবে। আর একটা মানে সেটা তো আর আমাদের শক্তি হতে পারে না। না, আমাদের অ্যাডভান্টেজ হলো যে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের, আমি আমাদের চেয়ে বাংলাদেশের বলি, আমরা তো সাংবাদিক না, নিরপেক্ষ না। তো বাংলাদেশ সর্বশেষ দুটো ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, দেশেও হারিয়েছে, এই ওদের ওখানে গিয়েও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এবং একটা ম্যাচ বোধহয় বাইরে হয়েছিল। তো জিনিসটা হচ্ছে যে অতীত তো আসলে প্রতিটা দিনই নতুন দিন, নতুন ম্যাচ, অতীতের রেকর্ড কিছু আসা যায় না, কিন্তু সাইকোলজিক্যালি একটা দল অবশ্যই করে। আপনি যে দলকে কোনোদিন হারাননি তাদের সঙ্গে যখন খেলতে নামছেন, আর যে দলকে আপনি সর্বশেষ ইয়েতে হারিয়েছেন, দুবার তাদের সঙ্গে সিরিজ জিতেছেন, তাদের সঙ্গে ন্যাচারালি আত্মবিশ্বাসটা একটু বেশি থাকে। আর সবচেয়ে হলো ওয়েস্ট ইন্ডিজে শেষ হচ্ছে না, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, কোনটার একটা চেয়ে আরেকটা কঠিন। অস্ট্রেলিয়া ন্যাচারালি ওয়েস্ট ইন্ডিজের মানে কঠিন বলবো। আপাতত আমরা এই আত্মবিশ্বাস, মানে ডাবল আত্মবিশ্বাস সহ মানে বাংলাদেশের পরের 5টা ম্যাচে 4টা জিততে হবে, মানে সেমিফাইনাল যদি কনফার্ম হয়। সেক্ষেত্রে যদি আফগানিস্তান যদি বলি আমরা, যে আফগানিস্তান সবচেয়ে সহজ দল এখানে, বাকি থাকছে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এই 4টার ভিতরে। খুব ছোট্ট করে জানতে চাই যে সেদিন আমি একটা টিভিতে দেখছিলাম, সৌরভ গাঙ্গুলি কথা বলছিলেন, এবং বাংলাদেশের মানে পুরো টিম যেভাবে গোছানো সেটা নিয়ে তিনি একটু কথা বলছিলেন যে বোলারদের ব্যাপারে বোধহয় আমাদের আর একটু মানে যেভাবে লাইনটা সাজানো হয়েছে সেখানে খুব ভালো বোলার নাই, মানে ফিল্ডিং এবং বোলারের জায়গায় মনোযোগ দিলে বাংলাদেশ বলে 8ম প্লেয়ারও ভালো ব্যাট করতে হবে কেন, এটা সৌরভ গাঙ্গুলি এরকমই বলেছিলেন। আমি এটা ভালো পয়েন্ট। আপনি যদি আমি অনেকে হয়তো বলবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ তো একটা ম্যাচ তো খেলতে পারলো না। এই বাংলাদেশের ওভারঅল বোলিং যদি বলি, এই টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল বোলিংগুলোর একটা,
মানে এই বিশ্বকাপে কিন্তু একটা অসাধারণ বোলিং পারফরমেন্স দেখছি আমরা, বিশেষ করে ফাস্ট বোলিং থেকে। লেগ স্পিনার তো কিছু আছে আমাদের নাই, সব পুরনো পেচার লাভ নেই। আপনি যদি দেখেন প্রতিটা দলের ভিতরে মানে ওয়েস্ট ইন্ডিজ বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, মানে 140 কিলোমিটারের উপরে বল করতে পারে এরকম বোলার আছে এবং গতিটা ম্যাটার করে, সেটা প্রতিটা ম্যাচই প্রমাণ হচ্ছে। জফরা আর্চার এত হইচই ইংল্যান্ড ওকে নিয়ে কেন হলো সে কিন্তু প্রমাণ করতে একটু সময় নেই। এবং আমি যদি বলি বিশ্বকাপের ওভারঅল, আপনি প্রশ্নটা হয়তো আমি প্রশ্নটা আপনার হয়ে আমি নিজেকে করি যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমার সবচেয়ে এক্সাইটিং কি লেগেছে সেটা হচ্ছে জফরা আর্চারের বোলিং। কারণ ফাস্ট বোলার জীবনে তো অনেক দেখেছি, কিন্তু এইরকম আমি তো আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি এত ক্রিকেট সুলভ এবং অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আমি করতে পারবো না। হচ্ছে জফরা আর্চার হচ্ছে বার্বাডোসে জন্ম, জানে আমাদের যারা ক্রিকেট মানে খুব ফলো করে, বুঝেন না, এটা বোঝা না, এটা ফলো করে। আপনি আর অনেক কিছু বেশি জানেন যেটা আমি জানি না, এটা যারা ফলো না করেন, আমি আসলে তাদের জন্যই বলছি, তাদের জন্য উৎপল শুভ্রর সঙ্গে বিশ্বকাপ এই অনুষ্ঠানটা। জফরা আর্চার যেমন মানে আমি বলছিলাম যে ফাস্ট বোলার অনেক দেখেছি, অনেক তার চেয়ে গতিময় বোলার হয়তো দেখেছি, কিন্তু এরকম অনায়াস ভঙ্গিতে এসে এরকম গতিতে বল করতে আমি কোনো বোলারকে দেখিনি। তো বাংলাদেশ দলে সেই বোলারটার একটু অভাব, তো সেটা বলতে পারেন এটা হঠাৎ করে বিশ্বকাপে গিয়ে কি আমরা এটা বুঝতে পারলাম। তো এইটার ব্যাখ্যাটা হচ্ছে গত বিশ্বকাপের দিক যদি আমরা তাকাই, তখন বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল ছিলেন, তাসকিন ছিলেন রেগুলার, দুইজনই মোটামুটি বেশ জোরে বল করেন, 140-এর উপরে বল করেছিলেন। তো গত বিশ্বকাপে কিন্তু এটা একটা আলোড়নই ছিল যে বাংলাদেশ সারা জীবন স্পিনারদের দেশ, বাংলাদেশে যখন কেউ খেলতে আসে আমরা 3টা বাহাতি স্পিনার নামিয়ে দিই, সেই দেশ থেকে এত ভালো ভালো ফাস্ট বোলার কেমন হলো। এবার রুবেল টিমে আছেন, এখন সুযোগ পাননি টিম কম্বিনেশনের জন্য। ওইটা নিয়ে যে আমি খুব বেশি সমালোচনা করবো তা না, তারা সাইফুদ্দিনকে খেলাচ্ছেন যে অলরাউন্ডার, ব্যাটিংয়েও দিবে বোলিংয়েও দিবে, এই ধরনের প্লেয়ার ক্লিক করলে ভালো, কিন্তু না হলে কিন্তু এটাও না ওটাও না। বাংলাদেশ তো পরশুদিন, আপনি কালকেও কথা বলবেন এই অনুষ্ঠানে, একই সময়ে উৎপল শুভ্র থাকবেন এবং আমি যেসব প্রশ্নগুলো করতে পারিনি নিশ্চয়ই আপনারা ফোনে প্রশ্নগুলো করবেন। কালকে হয়তো আমি থাকবো অথবা আমার অন্য কোনো সহকর্মী এরকম থাকবে যারা কম খেলাধুলা বুঝছে, মানে খেলার মতন করে দেখে, উৎপল শুভ্রর কাছ থেকে তার মতন করে একটু শোনার চেষ্টা করবে। দেখা হবে আগামীকাল। শুভ্র যেটা বলছিলেন যে এবার তিনি খুব আনন্দ নিয়ে খেলা দেখছেন এবং তার সঙ্গে খেলা দেখতে কেমন লাগে সেটা তিনি নিজে নিজেই উত্তর দিয়েছিলেন যে একটু বন্ধুসুলভ ভঙ্গিতে, যে সবচেয়ে বিরক্তিকর এবং আমি তখন কাউকেই চিনি না। জানি না আপনারা আজকে এই উৎপল শুভ্রকে চিনছেন কিনা, যে উৎপল শুভ্রের লেখার সঙ্গে আপনারা পরিচিত। আগামীকাল আবারও দেখা হবে স্পোর্টস ইনসাইটের বিশেষ আয়োজন এই বিশ্বকাপ উপলক্ষে। উৎপল শুভ্রের সঙ্গে বিশ্বকাপ নিশ্চয়ই থাকবেন এটি নিউজের সঙ্গে। অনেক ধন্যবাদ উৎপল শুভ্র। আপনাকে ধন্যবাদ।